আচ্ছা দেখ, ট্রানজ্যাকশানে লাস্ট ক্লাসে আমরা পড়েছি ট্রানজ্যাকশান চলছিল, তাই তো? লাস্ট ক্লাসে আমরা রিডের প্রবলেম দেখছিলাম বেশ কিছু, কয়েকটা রিডের প্রবলেম দেখেওছি যে রিড করতে গেলে কি প্রবলেম আসছিলো। মানে দুটো ট্রানজ্যাকশানের মধ্যে যদি আমাকে শাফল করাতে হয়, তাহলে যদি আমাকে রিড করতে গেলেও আমার কত রকম প্রবলেম আসছিলো। আমরা নর্মালি জানি যে আমরা রাইট করতে গেলেই প্রবলেম আসতে পারে। ধর একটা আইটেমের উপরে দুটো ট্রানজ্যাকশান চলছে বা দুটো ট্রানজ্যাকশান দিয়ে একটা আইটেমকেই আমি রাইট করতে চাই, তাহলে একটা ইস্যু আসতে পারে। কিন্তু রিড করতে গেলেও যে এত ইস্যু আসতে পারে সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকেও আমরা একটা প্রবলেম দেখব, সেটাকে বলা হচ্ছে ফ্যান্টম রিড। কি সেটা? এই দেখ, এবার ফ্যান্টম রিড বলা হচ্ছে এই প্রবলেমটাকে। কি করছে, ধর দুটো ট্রানজ্যাকশান আছে আমার কাছে, T1 আর T2, ঠিক আছে? T1 ট্রানজ্যাকশান কী করছে, যখন T1 ট্রানজ্যাকশান শুরু হচ্ছে তখন কি করছে, T1 রিড করছে এক্সকে, ঠিক আছে? এক্স রেট আইটেমটাকে T1 রিড করছে। রিড করার সাথে সাথেই আমার ধর T2 অ্যাক্সেস পেয়ে যাচ্ছে বা অ্যাক্সেসটাকে নিয়ে নিচ্ছে। তো T2 চলতে শুরু হয়ে যাচ্ছে। T2 কী করছে, এক্সকে রিড করছে। ধর এক্সের ভ্যালু যখন T1 রিড করেছিল, এক্সের ভ্যালু 10 রিড করেছিল, ঠিক আছে? তারপর আবার যখন T2 এক্সের ভ্যালু রিড করবে, T2 কত রিড করবে, T2 10 রিড করবে। তো রিড করলো, আবার ধর অ্যাক্সেসটা চলে এসেছে T1 এর কাছে। T1 কী করলো, সরাসরি ডিলিট করে দিল এক্স বলে যে আইটেমটা আছে, এক্সটাকে ডিলিটই করে দিল, ঠিক আছে? ডিলিট করে দিল, আবার অ্যাক্সেস চলে গেল কার কাছে, T2 কাছে। এবার T2 কী করছে, আবার রিড করতে চাইছে এক্সকে, কিন্তু এবার যখন এক্সকে রিড করতে যাইবে, ও কি এক্সকে খুঁজে পাবে না, কারণ এক্স কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু দেখ, তাহলে এখানে একটা বড় একটা কনফিউশন অ্যারাইজ করবে আবার, যে জানো T1 বা T2 এরা তো যখন কাজ করছে তারা তো জানে যে আমি একাই আছি না ঘরে, আর তো কেউ নেই। যখন T1 কাজ করে তখন T1 জানে আমি একাই আছি, অন্য কেউ নেই। ও যখন T2 কাজ করছে তখন T2 জানে যে আমি একাই আছি, অন্য কেউ নেই। তো যদি একাই থাকে তাহলে সেম আইটেমকে প্রথমবার রিড করতে পারলো আর পরের বার খুঁজেই পেলো না। তার মানে এটা একটা বড় কনফিউশন যে আর তো কেউ নেই যে আমার ওই আইটেমটাকে নিয়ে নেবে বা আইটেমটাকে হারিয়ে যাবে বা চুরি করে নেবে, এরকম কিছু একটা। তাহলে আইটেমটা কোথায় গেল? তাহলে সামান্য একটা এখানে ডিলিট করে দিয়েছে T1, সেই জন্য T2 ট্রানজ্যাকশানে কত বড় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে আমি এই তো কিছুক্ষণ আগে এসে এক্সকে এডিট করলাম, তখন আমি ভ্যালু পেয়েছিলাম বা এক্স আইটেমটাকে পেয়েছিলাম, এখন কিছুক্ষণ পরে এসেই আমি আর এক্স আইটেমটাকে খুঁজে পাচ্ছি না। ক্লিয়ার হলো কি প্রবলেমটা? তাহলে এই প্রবলেমটাকে বলা হয় ফ্যান্টম রিড প্রবলেম। তাহলে আমার কীরকম রিডেও যে কীরকম প্রবলেম আছে সেগুলো আমরা এখানে চেক করলাম বা দেখলাম। দেখ, তাহলে এবার দেখবো যে বেশ কিছু কনফ্লিক্ট ইনস্ট্রাকশনস। কীরকম, একটু বানিয়ে নিই। T1 T2, দেখ এখানে হচ্ছে গিয়ে আমার বেশ কিছু কনফ্লিক্ট ইনস্ট্রাকশনস আছে। কীরকম, মানে ধর প্রথমে T1 কী করছে, একে রিড করছে আবার রাইটও করে দিচ্ছে।
T2 আবার অ্যাক্সেস নিয়ে একেই ওই এ আইটেমটাকে রিড করতে চাইছে, রাইট করতে চাইছে, আবার সেখান থেকে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে T1, বি বলে একটা আইটেমকে রিড রাইট করছে, আবার T2 অ্যাক্সেস নিয়ে নিচ্ছে, T2 আবার বি বলে আইটেমটাকে রিড করছে, রাইট করছে। তো এই টাইপের ইনস্ট্রাকশনস মানে বেসিক্যালি একটা আইটেমের উপরে যখন দুটো ট্রানজ্যাকশন কাজ করে তখন যে ইনস্ট্রাকশনসগুলো থাকে সেগুলোকে আমরা কনফ্লিক্ট ইনস্ট্রাকশনস বলি। কারণ ওই ইনস্ট্রাকশনসগুলো যদি একটু আগে পিছিয়ে কিছু করে দেওয়া যায় তাহলে হয়তো কোনো কনফ্লিক্ট এসে যেতে পারে। যেমন ধর এই রিডটার পরে যদি আমি এই রিডটাকে দিয়ে দিই, তারপরে এই রাইটটাকে দিই, তারপরে এই রাইটটাকে দিই, তাহলে ভাব প্রথমে T1 রিড করলো, তারপর T2 রিড করলো, এবার T1 সেটাকে রাইট করে দিল, তার উপর T2 রাইট করে দিল, তারপর T1 রাইটটা থাকবে না, তাই তো? আবার T2 না দেখেই রাইট করে দিচ্ছে, কারণ T2 তো রিড করেছে আগে, আগে রিড করার পরে T1 তো ওটাকে আবার রাইট করে দিয়েছে, সেটা তো T2 জানে না, না জেনেই T2 কী করছে আবার তার উপর একটা রাইট করে দিচ্ছে না জেনেই, তাই না? তার মানে এই যে ইনস্ট্রাকশনসগুলো এগুলো কনফ্লিক্ট ক্রিয়েট করতে পারে, কারণ T1 ঠিকঠাক জানছে না যে T2 কি রিড করেছে, বা T2 ঠিকঠাক জানে না যে T1 কি রাইট করেছে, বা T2 উচিত ছিল কি রাইট করার আগে আবার রিড করা, সেটা করছে না, ডাইরেক্ট রাইট করে দিচ্ছে। তার মানে যখনই আমরা আমাদের এই জিনিসগুলো হবে, মানে একটা থেকে আরেকটাতে সুইচ হবে, এই একটা থেকে একটা সুইচ এই ট্রানজ্যাকশানসগুলোর মধ্যে, দেখ আমরা আগের ক্লাসে খুব ভালো করে এটা বুঝেছি যে সুইচ যদি না করি তাহলে কাজ করা সম্ভব নয়। মানে খুব ভালো হয় যদি আমি 1 by 1 ট্রানজ্যাকশানস এক্সিকিউট করতে পারি, কিন্তু সেটা রিয়েল টাইমে সম্ভব নয়, সেটা রিয়েল টাইমে সম্ভব মানে একেবারেই নয়। কারণ আমি যদি ভাবি যে একটা ট্রানজ্যাকশান করব বলে আমি আরেকটা ট্রানজ্যাকশান ওয়েট করবে তার জন্য, এটা তো সত্যি ঠিকঠাক নয়, মানে এটা এক্সিকিউট করাটাই সম্ভব না। মানে এক্সিকিউট করা সম্ভব নয় মানে মানে এক্সিকিউট করা সম্ভব তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে ওইভাবে কাজ করে তো কোনো লাভ নেই। মানে একটা কাজের জন্য যদি 10টা কাজ ওয়েট করে থাকে তাহলে তো আমার তো অনেকটা টাইম লেগে যাবে না। 2-3টে কাজ যেখানে আমি সাইমালটেনিয়াসলি করতে চাই সেটা আমি করতে পারবো না, আমাকে অনেকটা ওয়েট করতে হবে। কিন্তু যদি আমি কোনোভাবে এই যে কনফ্লিক্ট ইনস্ট্রাকশনসগুলোকে কোনোভাবে একটা ম্যাপিং করে বা কোনোভাবে কিছু একটা করে ইন্টারচেঞ্জ করে, মানে কিছু একটা করে যদি আমি এই কনফ্লিক্টটা হাটিয়ে দিতে পারি, কনফ্লিক্টটাকে রিমুভ করতে পারি, তাহলে কিন্তু খুব ইজিলি আমি একসাথে অনেকগুলো ট্রানজ্যাকশনকে নিয়ে কাজ করতে পারবো, তাই না? কারণ যদি আমার কোনো কনফ্লিক্ট না থাকে এগুলোর মধ্যে তাহলে তো আমার কাজ করতেও কোনো সমস্যা নেই, তাই না? যদি কনফ্লিক্ট না থেকে থাকে তাহলে কাজ করাটা কোনো অসুবিধার ব্যাপার নয়। কারণ আর আমরা তো চাইছি কাজটা তাড়াতাড়ি হোক, তো যদি তাড়াতাড়ি হয়ে যায় কাজটা তাড়াতাড়ি করার জন্য আমাকে একটা ট্রানজ্যাকশন থেকে ট্রানজ্যাকশানে সুইচ করাতেই হবে। সুইচ করালে তবেই আমি মানে তাড়াতাড়ি আউটপুটটা পাবো, তাই না? তাহলে এগুলোকে বলা হচ্ছে কনফ্লিক্ট ইনস্ট্রাকশনস। এবার এই কনফ্লিক্ট ইনস্ট্রাকশনসগুলোকে ঠিক করার জন্য আমরা কি করি, আমরা করি হচ্ছে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি করি। কি করি? কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি ঠিক আছে, কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি বলা হয় এটাকে। কি ভাবা হচ্ছে মানে লজিকটা হলো যে ধর আমরা জানি যে ধর T1 and T2, তো ধর এটার জন্য এই সেম ট্রানজ্যাকশানসগুলোটাই কি যদি আমি সিরিয়ালে লিখি, মানে সিরিয়াল শিডিউলে বানাই, এটা তো আমার কনফ্লিক্ট শিডিউল। যদি সিরিয়াল শিডিউল বানাই তাহলে কেমন হবে? তাহলে প্রথমে এই T1 এর অপারেশনটা ধর কমপ্লিট করে নিচ্ছি, T1 এর রিড রাইট কমপ্লিট করলাম, আর T2 রিড রাইটটাও দিয়ে দিলাম, মানে সিরিয়াল শিডিউল করে দিলাম। তাহলে ধর এই কনফ্লিক্ট ইনস্ট্রাকশনসগুলোর জন্য যদি আমি একটা সিরিয়াল শিডিউল বানাই সেটা এরকম দেখতে হবে। আর আমরা একটা জিনিস জানি যে সিরিয়াল শিডিউল অলওয়েজ কনসিস্টেন্সির গ্যারান্টিটা দিচ্ছে,
কারণ আমরা জানি যে সিরিয়াল শিডিউলে যদি আমি কাজ করি তাহলে কনসিস্টেন্সি হ্যাম্পার হওয়ার কোনো চান্সই নেই, তাই না? ডেটাবেসের ক্ষেত্রে কনসিস্টেন্সি নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার যদি ডেটাবেসে তুই কাজ করছিস, আমার ধর যে ডেটাবেসে যে আমি কাজ করছি সেখানে যদি আমি যদি 1 by 1 করে যদি চালানো শুরু করি তাহলে সেটা অনেক ইজিলি এক্সিকিউট করা যাবে। টাইম বেশি লাগবে অবশ্যই, কারণ 1 by 1 ইনস্ট্রাকশনসে ট্রানজাকশানসগুলো চলবে, তো টাইমটা অনেকটা বেশি লাগবে, কিন্তু কিন্তু তাদের কনসিস্টেন্সির ফুল গ্যারান্টি আছে। কারণ তাতে ধর একটা ইনস্ট্রাকশন মানে একটা ট্রানজাকশান চলে সেটা কমপ্লিট হচ্ছে, তারপর একটা ট্রানজাকশান শুরু হচ্ছে, বা একটা ট্রানজাকশান যদি কোনোভাবে ফেলও হয়ে যায় তাহলে তো সেই ট্রানজাকশানটা আবার রিরান তো হচ্ছে না, অন্য একটা ট্রানজাকশান চলতে শুরু হয়ে যাচ্ছে। তাই জন্য বলা হয় যে যদি সিরিয়াল শিডিউল হয়, সিরিয়াল শিডিউল সবসময় কনসিস্টেন্সির গ্যারান্টি দেয়। কিন্তু প্রবলেমটা হয় যে সিরিয়াল শিডিউলে আমি কাজ করতে পারি না, আমাকে কনফ্লিক্ট শিডিউলেই কাজ করতে হবে, কারণ আমি সবসময় চাইবো যে আমার কাজটা তাড়াতাড়ি হোক, তো সেখানে আমাকে সুইচ করাতেই হবে আর কি, আমি চাই আর না চাই। বাট তাহলে তাই জন্য কি করা হচ্ছে যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি করা হচ্ছে, তো মানে একটা লজিক বার করা হচ্ছে যে কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি হচ্ছে লজিক। কী ভাবা হচ্ছে যে কনফ্লিক্ট শিডিউলে যে ধর আমার ইনস্ট্রাকশনসগুলো আছে, কনফ্লিক্ট শিডিউলের ইনস্ট্রাকশনসগুলোকে যদি আমি একটু এদিক ওদিক চেঞ্জ করে, মানে কোনোভাবে যদি আমি সেটাকে সিরিয়াল শিডিউলে চেঞ্জ করে দিতে পারি তাহলে আমার কনসিস্টেন্সি কিন্তু গ্যারেন্টিড। বোঝা যাচ্ছে কি বলছি আমি? যে ধর আমার কাছে ধর একটা কনফ্লিক্ট শিডিউল আছে, তো সেই কনফ্লিক্ট শিডিউলের ইনস্ট্রাকশনসগুলোকে যদি আমি একটু চেঞ্জ করি, তাহলে যেটা বলা হচ্ছে যে আমি ধর মানে চেঞ্জ করা মানে কি আমি সবই উল্টো পাল্টে এরকম করে সাজিয়ে দেবো? কারণ এরকম করে যদি সাজিয়ে তাহলে তো ব্যাপারটা সেমই দাঁড়ালো, তাহলে আর সেটা কনফ্লিক্ট শিডিউল থাকলোই না। এইভাবে হয়তো আমি পুরো সিরিয়াল শিডিউলে চেঞ্জ করে দেবো না, কিন্তু মানে কাইন্ড অফ সেটাকে এমন ফিল দেব যে সেটা সিরিয়াল শিডিউলের মতোই হয়তো চলবে, বা সিরিয়াল শিডিউলের মতোই হয়তো হার্মলেস হয়ে যাবে। ঠিক আছে, যেমন সিরিয়াল শিডিউল একটা ডেটাবেসের উপরে কোনো হার্ম করতে পারে না, যেখানে কনফ্লিক্ট শিডিউলের ক্ষেত্রে অনেক বেশি সেটা হার্মফুল হয়ে যেতে পারে। তো সেই জন্য এই কনফ্লিক্ট সিরিয়ালাইজেবিলিটি কনসেপ্টটাকে আনা হয়েছে, যে এই কনসেপ্ট অনুযায়ী আমরা কি করব, এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি কোনোভাবে আমার কনফ্লিক্ট ইনস্ট্রাকশনসগুলোকে আমি সিরিয়াল শিডিউলের মতো করে বিহেভ করাতে পারি তাহলে আমার কনসিস্টেন্সি গ্যারেন্টিড। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সেটা কিভাবে করা সম্ভব? ঠিক আছে, এবার ধর এবার দেখ, এবার তাহলে আমি কিভাবে এই ব্যাপারটা করতে পারি, মানে আমার কনফ্লিক্ট ইনস্ট্রাকশনসগুলোকে কিভাবে আমি চেঞ্জ করতে পারি নিজেদের মধ্যে বা ওর ইনস্ট্রাকশনসগুলোর মধ্যে, যে তাতে আমার সুবিধা হবে, যে আমি কিভাবে সেগুলোকে চেঞ্জ করতে পারি যাতে আমার কি হবে কনফ্লিক্ট শিডিউলটা সিরিয়াল শিডিউলের মতো বিহেভ করবে। অবশ্যই সেটাকে সিরিয়াল শিডিউলে আমি চেঞ্জ করে দেবো না, কারণ সিরিয়াল শিডিউল চেঞ্জ করা মানে সেই সেম গল্প হয়ে যাবে। তো আমি পুরোপুরি সিরিয়াল শিডিউল চেঞ্জ করব না, আমি কি করব যে কনফ্লিক্ট শিডিউলকে বিহেভ করাবো অ্যাজ আ সিরিয়াল শিডিউল। তো তার জন্য আমি কি করব, আমি বেশ কিছু নন কনফ্লিক্টিং স্যাপারগুলোকে চেক করব, যে ধর যারা নন কনফ্লিক্টিং তাদেরকেই আমি শাফেল করতে পারি, অন্য কাউকে আমি শাফেল করতে পারবো। তো কি করব, আমরা দেখ চেঞ্জ যখন করব বা শাফেল যখন করাবো আমরা নন কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনসগুলোকে শাফেল করাতে পারি,
অন্য ইনস্ট্রাকশনসগুলোকে কিন্তু আমি শাফেল করাতে পারি না, কারণ অন্য ইনস্ট্রাকশনসগুলো তো কনফ্লিক্ট অলরেডি করছে মানে নিজেদের মধ্যে। যেমন ধর রিডের পরে একটা রাইট হয়ে গেল, বা রাইটের পরে একটা রিড করতে গেলাম, তো আমি ভুল রিড করে ফেললাম, বা অন্য কারো রাইট থেকে রিড করে ফেললাম। তো এসব কনফ্লিক্টিং ইনস্ট্রাকশনসগুলো বাদ দিয়ে যেগুলো আমার ক্ষেত্রে নন কনফ্লিক্টিং আছে সেগুলোকে নিয়ে আমি কিছু একটা শাফেল কিছু একটা করতে পারি। ঠিক আছে, তাহলে নন কনফ্লিক্টিং কোনগুলো? মানে যেমন ধর নন কনফ্লিক্টিং হচ্ছে ইনস্ট্রাকশনস অফ সেম ট্রানজ্যাকশন, ইনস্ট্রাকশনস অফ সেম ট্রানজ্যাকশন, রাইট? তাহলে ধর সেম ট্রানজ্যাকশনের যে ইনস্ট্রাকশনসগুলো আছে, তো একটা ট্রানজ্যাকশনের যে ইনস্ট্রাকশনসগুলো, ওগুলো তো নিজেদের মধ্যে কোনো কনফ্লিক্ট করতে পারবে না, তাই না? ওগুলো তো নিজেদের মধ্যে কনফ্লিক্ট করছে না, ওর সাথে হয়তো অন্য ট্রানজ্যাকশনের কনফ্লিক্ট হতে পারে, কিন্তু একটা ট্রানজ্যাকশনের নিজের যে ইনস্ট্রাকশনসগুলো তার মধ্যে কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। সেটাকে কিন্তু চাইলে আমি আগেও করাতে পারি, পরেও করাতে পারি, মানে আমি অর্ডারটা চেঞ্জ করতে পারি না অবশ্যই, কারণ একটা ইনস্ট্রাকশনস লেখা মানে তো সেটা লজিক্যালি লেখা, তো আমি অর্ডারটা কখনোই চেঞ্জ করতে পারি না। কিন্তু ওদেরকে আমি চাইলে যে এইগুলোকে আমি আগে করিয়ে নেব, তারপরে আমি টি2কে দিলাম বা টি3কে দিলাম, মানে কিছু একটা ভাবে নিজের ইনস্ট্রাকশনসগুলোকে আমি শাফেল করাতেই পারি। ওদের যে প্লেস আছে সেই প্লেস থেকে আমি শাফেল খুব সহজে করাতে পারি, কারণ ওগুলো নন কনফ্লিক্টিং। আর কোনটা? আর ধর সরি আর ধর ডিফারেন্ট ডেটাবেস। ধর ইনস্ট্রাকশনস আছে, ধর আমার টি1 আর টি2-র মধ্যে যে ইনস্ট্রাকশনসগুলোর কাজ হচ্ছে, সেখানে ধর ডিফারেন্ট ডেটাবেসে কাজ হচ্ছে, মানে ধর টি1 এ উপরে কাজ করছে আর টি2 বি এর উপর। তো আমি চাইলেই সেই দুটোকে শাফেল করাতে পারি নিজের ইচ্ছে মতো, উপরে নিচে করে। কোনোটাকে আগে করাতে চাইলাম, কোনোটাকে পরে করাতে চাইলাম, কারণ এখানে আমার ডেটাবেসেরটা ডিফারেন্ট ডিফারেন্ট ডেটাবেস। তো কে রিড করলো, কে রাইট করলো, এই নিয়ে তো আমার মাথা ব্যথাই নেই কোনো, কারণ একটাই কারণ ওদের ডেটাবেসটাই ডিফারেন্ট। তো যদি ডেটাবেসটা ডিফারেন্ট হয় তাহলে তাদেরকে শাফেল করালে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তার মানে এগুলো হচ্ছে নন কনফ্লিক্টিং। আর কি? ডিফারেন্ট ডেটাবেস অ্যান্ড ডিফারেন্ট ট্রানজ্যাকশন, ওকে। আর হচ্ছে ডিফারেন্ট ডেটাবেস অ্যান্ড different transaction, but both are read operation, okay, but both are read operation। দেখ কি বলছে, ডিফারেন্ট ডেটাবেস অ্যান্ড ডিফারেন্ট ট্রানজ্যাকশন। আচ্ছা, ডিফারেন্ট ডেটাবেসের উপরেই কাজ করছে, এবার ডিফারেন্ট ট্রানজ্যাকশনও, বাট বোথ আর রিড অপারেশন। তার মানে রিড অপারেশন যদি থাকে এরকম আমার কাছে, যে যেটা ডিফারেন্ট ডেটাবেসের উপর কাজ করছে আবার ডিফারেন্ট ট্রানজ্যাকশনের উপরও কাজ করছে, তাহলে আমরা সেই রকম ইনস্ট্রাকশনসগুলোকেও কিন্তু শাফেল করাতে পারি, বা সেগুলোকেও আমরা নন কনফ্লিক্টিং বলতে পারি। বোঝা গেল তাহলে কোনটা নন কনফ্লিক্টিং? এবার ধর আমি একটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে সেটাকে বার করবো যে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হচ্ছে কি হচ্ছে না। আচ্ছা দেখ, এক্সাম্পলটা করি। ধর একটু আমি লিখে নিই এক্সাম্পলটা, ঠিক আছে? এখানে রিড এক্স হচ্ছে, রিড জেড হচ্ছে, রাইট জেড হচ্ছে, রিড ওয়াই এর পরে রাইট ওয়াই, রাইট এক্স, রাইট জেড, রাইট এক্স। এই হচ্ছে ধর আমার এক্সাম্পলটা। এবার আমাকে বলছে যে আমার কোশ্চেন যেটা দেবে সেটা বলবে যে এটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল কিনা বার করো। আর এই কোশ্চেনটাতে বা এই এক্সাম্পলটা কনসিস্টেন্সি দিচ্ছে কি দিচ্ছে না সেটা, ঠিক আছে?
কনসিস্টেন্সি দিচ্ছে কি দিচ্ছে না সেটাও দেখতে হবে। আচ্ছা, সেটা তাহলে কীভাবে চেক করবো? তা কীভাবে এটাকে চেক করবো আমরা, যেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হচ্ছে কি হচ্ছে না? দেখ, আমার কাছে 3টে ট্রানজ্যাকশান আছে, তো আমি কি করছি, 3টে ট্রানজ্যাকশানের জন্য 3টে নোট বানাচ্ছি, ঠিক আছে? 3টে নোট দিলাম। এবার দেখ কীভাবে চেক করবো, আমি চেক করব প্রত্যেকটা ইনস্ট্রাকশন ধরে ধরে। ধর T1-এ ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে রিড এক্স, এক্সের উপর রিড করছে। এবার আমি চেক করব অন্য অন্য ট্রানজ্যাকশানগুলোতে এক্সের উপর রাইট হচ্ছে কিনা। পরের ইনস্ট্রাকশন হচ্ছে রিড হচ্ছে জেডে, রাইট হচ্ছে জেডে, রিড হচ্ছে ওয়াইতে। নিজের ট্রানজ্যাকশানগুলো দেখে নিজের ইনস্ট্রাকশনসগুলো দেখে কোনো লাভ নেই, কারণ ওগুলো নন কনফ্লিক্টিং, একটু আগে দেখেছি। তাহলে রিড হচ্ছে ওয়াইতে, রাইট হচ্ছে ওয়াইতে, এই যে রাইট হচ্ছে এক্সে, কে রাইট করছে T3 এক্সকে রাইট করছে। আফটার T1 এক্সকে রিড করছে, T3 এক্সকে রাইট করছে। তাহলে T1 থেকে T3-র দিকে আমি একটা অ্যারো দেবো, T1 থেকে T3-র দিকে একটা অ্যারো দেবো। আরেকবার বলে দিচ্ছি কি করলাম। আমি ফার্স্ট ইনস্ট্রাকশনটা নিয়ে চেক করব তার উপর রাইট কারা কারা করছে। তো ধর আমি এখান থেকে শুরু করেছিলাম যে রিড করছিলাম এক্সকে, এবার এই এক্সের উপর ফার্স্ট রাইট কে করেছে সেটাকে চেক করতে হবে। ফার্স্ট রাইট T3, এটা এক্স না, এটা এক্স না, এটা এক্স না, এটা এক্স। তাহলে ফার্স্ট রাইট কে করেছে T3, তার জন্য T1 থেকে T3-তে আমি একটা অ্যারো দিলাম। ঠিক আছে, বোঝা গেল? পরের ইনস্ট্রাকশন কোনটা, রিড হচ্ছে জেডের উপর। তাহলে জেডের উপর নেক্সট রাইট কে করছে, জেডের উপর রাইট, জেডের উপর রাইট, জেডের উপর রাইট, এই তো জেডের উপর রাইট। জেডের উপর রাইট কে করছে T2। তাহলে T3 থেকে T2-র দিকে আমি একটা অ্যারো দেব, T3 থেকে T2-র দিকে। ঠিক আছে, পরের আইটেম জেডের উপর রাইট করছে T3। তাহলে জেডের উপর রাইট করছে, তার উপর কি আবার কেউ রাইট করে দিচ্ছে? জেডের উপর রাইট T2-ই করছে, T3 থেকে T2-র দিকে অলরেডি আমি টেনে দিয়েছি। পরের ইনস্ট্রাকশন রিড করছে ওয়াইকে, ওয়াইকে রিড করার পরে ওয়াইকে কি ও রাইট করে দিচ্ছে? ওয়াইকে রাইট, ওয়াইকে রাইট, ওয়াইকে রাইট না, ওয়াইকে তাহলে কেউ রাইট করছে না। পরের ইনস্ট্রাকশনে চলে আয়, রিড করছে ওয়াইকে, তারপরে ওয়াইকে রাইট করছে T2। তাহলে T1 থেকে T1 ওয়াইকে রিড করেছিল, রাইট করে দিল T2। তাহলে T1 থেকে T2-র দিকে আমি একটা অ্যারো দিলাম, হলো। পরের ইনস্ট্রাকশন হচ্ছে রাইট করছে ওয়াইকে, এরপরে কি ওয়াইকে আবার কেউ রাইট করে দিচ্ছে? ওয়াইকে আর কেউ রাইট করছে না। এরপরে ইনস্ট্রাকশন হচ্ছে T3-র রাইট অফ এক্স, এরপরে কি আবার কেউ রাইট করে দিচ্ছে? এক্সকে রাইট, T1 আবার এক্সকে রাইট করে দিচ্ছে। তাহলে T3 থেকে T1-এর দিকে আবার একটা অ্যারো, আর জেডকে রাইট করার পরে আর কেউ জেডকে রাইট করছে না, আর এটা তো লাস্ট ইনস্ট্রাকশন। তাহলে দেখ, এবার দেখ আমি এই যে এইটা করছি, এখানে আমি কি চেক করতে চাইছি, এটা করে আমি চেক করতে চাইছি যেন কোনো সার্কেল ফর্ম না করে। যদি সার্কেল ফর্ম করে তাহলে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে, আর যদি সার্কেল ফর্ম করে যায় তাহলে সেটা কনফ্লিক্ট সিরিয়ালাইজেবল হবে না, আর সেটা অবশ্যই ইনকনসিস্টেন্ট হবে। ইফ circle forms, it is inconsistent। ঠিক আছে, বোঝা গেছে? দেখ এখানে এই T1 আর T3-র মধ্যে একটা সার্কেল ফর্ম করে গেছে, তাই জন্য এই এক্সাম্পলটা হচ্ছে আমার ইনকনসিস্টেন্ট। বোঝা গেছে? আর একটা এক্সাম্পল করি, আরও ক্লিয়ার হবে। T1, T2, T3, read X, read Y, read Y, write Y, write X, write X, read X, write X। নিলাম 3টে।
তিনটে আমার ইনস্ট্রাকশনস আছে, সরি ট্রানজ্যাকশনস আছে, তিনটে নোট বানালাম, T1 T2 T3। চল চেক করি। রিড করছে এক্সকে T1, এক্সকে নেক্সট রাইটকে করছে এক্সের উপর রাইট, এক্সের উপর রাইট, এক্সের উপর রাইট, এক্সের উপর রাইট, কে করছে T3। T1 থেকে T3 দিকে একটা অ্যারো। নেক্সট রিড করছে ওয়াইকে, তাহলে নেক্সট রিড ওয়াইকে রাইটকে করছে রাইট ওয়াই, রাইট ওয়াই, রাইট ওয়াই নেই। এবার রিডকে করছে ওয়াইকে রিড করছে T3, ওয়াইকে রাইটকে করছে T2, তাহলে T3 থেকে T2 দিকে একটা অ্যারো। পরের ইনস্ট্রাকশন রাইট করছে ওয়াইকে, এরপরে কি আবার ওয়াইকে কেউ রাইট করছে? ওয়াইকে রাইট করছে না। আর নিজের ইনস্ট্রাকশনসগুলো তো আমি চেক করবো না। চলে এটাতে রাইট অফ এক্স, এরপরে কি আবার এক্সকে কেউ রাইট করে দিচ্ছে? এরপরে দেখ T3 এক্সকে রাইট করে দিচ্ছে T3, তো T1 থেকে T3-তে আমি অলরেডি টেনেছি। আবার এটার পরে T2 দেখ আবার এক্সকে রাইট করে দিচ্ছে, তাহলে T1 থেকে T2-র দিকেও একটা অ্যারো হবে। নেক্সট এক্সাম্পল নেক্সট হচ্ছে রাইট এক্স করছে T3, আবার রাইট করছে T2, তাহলে T3 থেকে T2-র দিকে লাইন টানা আছে। আর এই দুটো তো লাস্ট ইনস্ট্রাকশনস, এরপর আর কিছু নেই। তাহলে এই হয়ে গেল আমার নোডের যেটা করার ছিল। তো এখানে কোনো সার্কেল কিন্তু ফর্ম করেনি, তাই তো? কোনো সার্কেল কি এখানে ফর্ম করেছে? করেনি। তাহলে এখানে যেহেতু কোনো সার্কেল নেই, তাহলে বলা যায় নো সার্কেল, তাহলে ইট ইজ কনসিস্টেন্ট। ঠিক আছে। আর যেটা বার করি আমরা অর্ডার অফ সিরিয়ালাইজেবিলিটি। কীরকম দেখ, T1 থেকে T3, T3 থেকে T2, এটা হচ্ছে তাহলে আমার সিরিয়ালাইজেবিলিটি অর্ডার হলো। মানে এই অর্ডারেই আমি এটাকে বেসিক্যালি সিরিয়ালাইজেবল করে দিলাম, কি T1 থেকে T3 থেকে T2। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষাতে আসে।